একসময়ে যে দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, সেখান থেকে আজকের উন্নয়নশীল দেশ বাংলাদেশ, তার এই দীর্ঘ যাত্রায় অনেকখানি পথ এগিয়েছে, এটা সত্যি। কিন্তু এই যে উন্নয়নের একটা চকচকে গল্প আমরা শুনি, তার আড়ালেই কিন্তু লুকিয়ে আছে বেশ জটিল একটা ধাঁধা। চলুন এই ধাঁধার ভেতরে একটু ঢুকে দেখা যাক। প্রশ্নটা কিন্তু খুবই সোজা সাপটা। আমরা দেখছি মাথাপিছু আয় বাড়ছে, জিডিপি বাড়ছে, দেশে বড় বড় সব ব্রিজ রাস্তাঘাট হচ্ছে, কিন্তু তারপরেও সবার মধ্যে কেমন যেন একটা অতৃপ্তির অনুভূতি, তাই না? কেন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বা সুখের সূচকে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি? এই প্রশ্নটাই হলো আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। আচ্ছা, প্রথমে চলুন সেই গল্পটাই শুনি যেটা আমাদের প্রায়ই শোনানো হয়, এই যে আমাদের দারুণ সব জাতি উন্নয়নের গল্প। আর সত্যি বলতে কি, আপনি যদি শুধু সংখ্যা বা পরিসংখ্যানের দিকে তাকান, গল্পটা আসলেই বেশ চমকপ্রদ। এই সংখ্যাটার দিকে একবার তাকান। ভাবা যায় ২০০০ সালেও যেখানে দেশের প্রায় অর্ধেক মানুষ মানে প্রায় ৫০% দারিদ্র্যসীমার নিচে বাস করত, ২০২২ সাল নাগাদ সেটা কমে ১৯%-এরও নিচে নেমে এসেছে। এটা নিঃসন্দেহে একটা অসাধারণ অর্জন। শুধু তাই না, ২০১১ থেকে ২০২১ এই ১০ বছরেই দেশের মানুষের গড় আয়ু প্রায় ৪.৫ বছর বেড়ে গেছে। এটা কিন্তু মানব উন্নয়নের একটা অন্যতম বড় নির্দেশক। এটা সরাসরি প্রমাণ করে যে মানুষের জীবনের মান আসলেই বাড়ছে। তো এই যে এত বড় সাফল্য, এর পেছনে আসলে ছিল দুটো বড় কারণ। এক, আমাদের কম খরচে দারুণ সব আইডিয়া বের করার ক্ষমতা, যেমনটা আমরা দেখেছি এনজিওদের মাধ্যমে স্বাস্থ্য আর শিক্ষা খাতে। আর দুই, আমাদের লক্ষ লক্ষ কর্মঠ মানুষ, যাদের স্বল্প মূল্যের শ্রম আমাদের গার্মেন্টস শিল্পকে আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সকে একটা বিশ্বমানের জায়গায় নিয়ে গেছে। কিন্তু এই সব বড় বড় সুন্দর সুন্দর সংখ্যার পেছনে কিন্তু আরেকটা গল্পও আছে। এমন এক বাস্তবতা যা হয়তো দেশের অনেক মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সাথে সরকারি পরিসংখ্যানকে ঠিক মেলাতে পারে না। মনে হচ্ছে যেন আমরা দুটো আলাদা বাংলাদেশে বাস করছি। একটা হলো ওই সরকারি পরিসংখ্যানের বাংলাদেশ, যেখানে শুধুই হাই জিডিপি গ্রোথ আর উন্নয়নের ঝকঝকে গল্প। আর আরেকটা হলো সাধারণ মানুষের বাংলাদেশ, যেখানে আয় বৈষম্য বাড়ছে, সামাজিক অসন্তোষ বাড়ছে, আর সবার মনে একটা গভীর অনুভূতি যে এই উন্নয়নের ভাগটা আসলে সবাই সমানভাবে পাচ্ছে না। আর এই স্লাইডটা দেখুন, এটা দেখলেই ওই ধাঁধাটা আরও পরিষ্কার হয়ে যাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি তো হচ্ছে, কিন্তু বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের র্যাঙ্কিং দেখেন, শুধু কমছেই, বরং বলা ভালো হু হু করে নামছে। ২০২২-এ ছিল ৯৪, আর মাত্র ২ বছরের মাথায় ২০২৪-এ এসে ১২৯। মানে চিন্তা করুন, একদিকে দেশের আয় বাড়ছে আর অন্যদিকে মানুষের সুখ কমছে। এটা কেমন কথা? কেন এই অদ্ভুত বৈপরীত্য? আচ্ছা, চলুন এবার একটু গভীরে যাই। এই যে এত সব সমস্যা, এই উন্নয়ন ধাঁধার পেছনের আসল কারণগুলো কি কি? সমস্যাটা ঠিক কোথায় লুকিয়ে আছে? দেখুন, সমস্যাগুলো কিন্তু একটা আরেকটার থেকে আলাদা না। সব একটার সাথে আরেকটা এমনভাবে জড়িত যে একটা জট পেকে গেছে। দুর্নীতি আর জবাবদিহিতার অভাব পুরো সিস্টেমটাকে ভেতর থেকে উইপোকার মতো খেয়ে ফেলছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না, ফলে মানুষের আস্থার সংকট তৈরি হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন মানব সম্পদ তৈরি করতে পারছে না যা এই যুগের অর্থনীতির জন্য দরকার। আর উন্নয়নের নামে সবকিছু এক ঢাকা শহরে এনে জড়ো করা হচ্ছে, যা নিজেই এখন একটা বিরাট সমস্যা। এই যে কথাটা দেখছেন, এটা কিন্তু সমস্যার একদম গোড়ায় গিয়ে আঘাত করে। একেই বলে ভাঙা সামাজিক চুক্তি। মানে যারা দেশের বড় বড় সিদ্ধান্ত নেন, তারা সাধারণ মানুষের প্রতিদিনের সমস্যা থেকে এতটাই দূরে থাকেন যে তারা সমাধানের আসল তাগিদটাই অনুভব করেন না। কারণ তাদের জন্য আলাদা হাসপাতাল, আলাদা স্কুল, আলাদা যাতায়াতের ব্যবস্থা আছে। তাই সাধারণ মানুষের কষ্টটা তাদের ছুঁয়েও যায় না। আর এটা হলো ঢাকার ফাঁদ বা আরবান ট্র্যাপ। ভালো স্কুল, ভালো হসপিটাল, ভালো চাকরি, সবকিছুর ঠিকানা যেন একটাই, ঢাকা। ফলে কি হচ্ছে, সারা দেশের মানুষ ঢাকায় ছুটে আসছে, আর এই শহরটা নিজেই আর এত মানুষের ভার নিতে পারছে না। ফলাফল, ফ্লাইওভারের সংখ্যা বাড়ছে, কিন্তু রাস্তায় গাড়ির গতি দিন দিন কমছে। এটাই এখন ঢাকার বাস্তবতা। আর সবচেয়ে বড় আর অদ্ভুত প্যারাডক্সটা হয়তো এটাই, আমাদের দেশে তরুণ কাজ করার মতো লোকের কিন্তু কোনো অভাব নেই, যাকে অর্থনীতিবিদরা বলেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। কিন্তু আমাদের পড়াশোনার সিস্টেমটা এমন যে এই বিশাল তরুণ জনগোষ্ঠী সার্টিফিকেট তো পাচ্ছে, কিন্তু ২১ শতকের জন্য প্রয়োজনীয় আসল কাজ করার মতো দক্ষতা পাচ্ছে না। ফলে স্কুল কলেজের সংখ্যা বাড়ছে, কিন্তু দক্ষ মানুষ তৈরি হচ্ছে না। এখন প্রশ্নটা হলো, সমস্যা তো আমরা সবাই জানি কম বেশি, সমাধানও আমাদের জানা। তাহলে আমরা আটকে আছি কোথায়? কাজটা হচ্ছে না কেন? এই সমস্যাগুলোর সমাধান কেন হচ্ছে না? এর একটা বড় কারণ হলো আমাদের এক ধরনের মানসিকতা। একে বলা যায় ডিক্লারেটিভ অপটিমিজম।
বা ঘোষণামূলক আশাবাদ। মানে কি? মানে হলো কঠিন কোনো পদক্ষেপ না নিয়ে শুধু মুখে একটা আশার কথা শুনিয়ে দেওয়া, সব ঠিক হয়ে যাবে বা আমরা খুব আশাবাদী, এই কথাগুলো বলেই যেন দায়িত্ব শেষ, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তার মানে মূল সংকটটা আসলে জ্ঞানের অভাব না, মূল সংকটটা হলো প্রযোগের। রাজনৈতিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে শক্ত সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতার অভাবই আমাদের আসল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর শেষ পর্যন্ত পুরো দেশটা যেন এই একটা প্রশ্নের সামনে এসে থমকে দাঁড়িয়েছে, করব নাকি করব না, টু ডু অর নট টু ডু। আর চারপাশের অবস্থা দেখে মনে হচ্ছে নট টু ডু বা এখন কিছু করার দরকার নেই, যেমন আছে চলুক, এই দিকটাই যেন বেশি ভারী। আচ্ছা, চলুন এবার একটু বড় ক্যানভাসে ছবিটা দেখি। এই যে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, এর ফলটা কি হচ্ছে? যখন আমরা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি, তখন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। এই টেবিলটা একবার দেখুন, সংখ্যাগুলো অনেক কিছু বলে দেয়। ১৯৭১ সালে জন্মের সময় বাংলাদেশ আর দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় ছিল প্রায় সমান। আর আজ দেখুন তারা কোথায় আর আমরা কোথায়। খুব বেশি দিন আগের কথাও না, ২০০৪ সালেও ভিয়েতনাম আমাদের প্রায় একই লেভেলে ছিল। আজ তারাও উন্নয়নের দৌড়ে আমাদের থেকে অনেকখানি এগিয়ে গেছে। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে উন্নয়নের প্রথম ধাপে সফল হওয়াটা পরের ধাপে সফল হওয়ার কোনো গ্যারান্টি দেয় না। তাহলে শেষ কথা কি? শেষ কথা হলো, এই যেমন চলছে চলুক বা বিজনেস অ্যাজ ইউজুয়াল মডেল দিয়ে আর বেশি দিন চলবে না। যদি আমরা শাসন ব্যবস্থা আর সংস্কারের ক্ষেত্রে সত্যিই সাহসী এবং মৌলিক কিছু পরিবর্তন না আনি, তাহলে এই জট থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। তো সবকিছু শেষে একটা মৌলিক প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। একটা দেশের আসল উন্নতি বলতে আমরা আসলে কি বুঝি? শুধু জিডিপি, রিজার্ভের পরিমাণ বা ফ্লাইওভারের সংখ্যা দিয়ে কি সব মাপা যায়? নাকি এর সাথে মানুষের সুখ, সুবিচার আর ভবিষ্যতের উপর ভরসার মতো জিনিসগুলোও জড়িত? আমাদের অগ্রগতির আসল মাপকাঠি আসলে কি হওয়া উচিত? এই প্রশ্নটা নিয়ে ভাবার সময় শায়দ এসেছে।